আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার জ্যেষ্ঠ পুত্র সজীব ওয়াজেদ জয় আজকে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন। আমি এটাকে রাফলি সংবাদ সম্মেলন বলবো নাকি আমাদের তরফ থেকে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে বার্তাগুলো সাংবাদিকদেরকে দেওয়ার ছিল সেটি বলবো আমি জানি না, তবে মোটা দাগে সহজে বোঝার জন্য এটিকে আমি সংবাদ সম্মেলনই বলছি। সংবাদ সম্মেলনে খুবই পরিষ্কার বক্তারা বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন তুলে ধরেছে, সেখানে যে নির্মমতা চলছে, যে খুন খারাপি চলছে, যে ভয়ঙ্কর অবস্থা, ইকোনমির যে পতন, বাংলাদেশের মানুষ যে কষ্টে আছে, সমস্ত কিছু বক্তাদের বক্তব্যে উঠে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী মোটামুটি সব ধরনের সবকিছুই কভার করেছেন এবং অন্যান্য বক্তারাও আলাদা করে তারা কভার করেছেন। আমাকে বেশ কয়েকজন অনুরোধ করেছেন, যেহেতু এই প্রোগ্রামটা ইংরেজিতে ছিল, সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছেন এবং সেগুলো অনেকেই বুঝতে পারেননি এবং মোটা দাগে পুরো ব্যাপারটা কি, মাননীয় প্রধানমন্ত্রী কবে ফিরবেন, এবং তিনি বারবার বলেছেন যখন সময় আসবে তখন তিনি ডেট এবং টাইমটা জানাবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সাংবাদিক সুলতানুর রহমানের একটি প্রশ্নের উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে ডিসেম্বর শব্দটা জয়ের মাস, ভিক্টরির মান্থ অফ ভিক্টরি যেটা তিনি উল্লেখ করেছেন, তার মানে ডিসেম্বরে তিনি ফেরত যাবেন, এই কথাটা তিনি পুনর্ব্যক্ত করেছেন। ব্যক্তিগত ক্যাপাসিটিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রশ্ন করেছিলাম যে আপা এটি গত সপ্তাহেরই ঘটনা হবে যে আপা এই যাওয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি এবং অন্যান্য ব্যাপার স্যাপার সমস্ত কিছু নিয়ে আমি তাকে আলাদাভাবে প্রশ্ন করেছিলাম। যতটুকু সাধারণ দর্শকদের জন্য বলা যায় ততটুকুই আমি বলছি। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনাকে যারা উনার ক্যারেক্টারটা জানেন, উনার ট্রেট গুলো যারা বোঝেন, যারা উনার কথা, বোল্ডনেস, শার্পনেস, এই পুরো ব্যাপারটার সাথে বা গত 4 দশক ধরে 5 দশক ধরে যারা উনার রাজনীতির সাথে পরিচয় আছে, একটা ব্যাপার আমি অন্তত পক্ষে নিশ্চিত হয়েছি, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে যেতে চান এবং আপনারা তো আজকে শুনছেন এটা যে ডিসেম্বরে তিনি যেতে চান। ডে 1 তিনি ভারতে যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই জঙ্গিদের সাথে পেরে না উঠে উনাকে একটি নিরাপদ স্থানে অর্থাৎ ভারতে উনাকে এনে রেখেছে, তার কয়েকদিন পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী আসলে কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলেন না। তিনি বারবারই তার দেশে ফেরত যেতে চাচ্ছিলেন। সিচুয়েশন গুলো সময়ের সাথে সাথে অনেকগুলো অনেকগুলো অধ্যায় আমরা এই ঘটনা প্রবাহতে দেখেছি। উনার সাথে ব্যক্তিগত পর্যায়ে যারা কথা বলেছেন, যারা উনাকে চেনেন, তারা জানেন যে গত 2টা বছর ধরে, বা আমি বলবো যে উনার যে ব্যাকুলতা, উনার যে আকুলতা দেশে ফেরার, সেটা এটা চোখে না দেখলে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আমি যেমন শুরুতেই মনে করতে পারি যে উনার সাথে আমার প্রথম যখন কনভারসেশন হয় 2024 সালে অগাস্টে, ওই ঘটনার জাস্ট কয়েক সপ্তাহের মধ্যেই তিনি প্রথম যেই আলাপটা করেছিলেন সেটা হচ্ছে সাধারণ মানুষ তারা যে ভাতাগুলো পেত, যেমন চিকিৎসা ভাতা, বেকার ভাতা, তারপরে বার্ধক্য ভাতা, বিয়ের জন্য আলাদা ভাতা, প্রেগন্যান্সির সময় যে ভাতাগুলো, সেগুলো যে এই দখলদারি ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে, প্রথমে তিনি সেগুলো নিয়ে আলাপ করেছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনাদের পলিটিক্যাল আইডিওলজি অনুযায়ী নানানভাবে অনুবাদ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, বলতে পারেন, সেটা নিয়ে আমি কোনো আলাপেই যাব না, যে যার মতো করে তাকে ব্যাখ্যা করবেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের অনুরাগী হিসেবেও না, একেবারে সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে একটা ব্যাপার, আমি বাসাতেও যখন ওনার সাথে ফোনে কথা বলেছি, আমি আমার বাসাতে আমার স্ত্রী, আমার বাবা মা, তাদের সাথেও আমি টেলিফোনে খুব আশ্চর্য হয়ে বলেছি যে আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে উনি এত কিছুর পরেও খালি বাংলাদেশের দেশের মানুষের সমস্যা, কষ্ট, এগুলো নিয়ে কথা বলেন। আমার মনে আছে যখন 32 নাম্বার ভাঙছিল, ওই দিন আমি খুবই ইমোশনালি হয়ে বলেছি যে পাসপোর্টই ছিঁড়ে ফেলবো, এই দেশ আমার না, এই দেশে আর যাবোই না, এই দেশ আমার কোনোভাবে হতেই পারে না। আমি সাধারণ মানুষের মতো আমার যেই স্নায়ুর চাপ হয়তো আমি তখন নিতে পারিনি, আমি আমার মতো করে বলেছি। তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলেছেন যে না, এভাবে বলো না, এটা আমাদের দেশ, এটা বাংলাদেশ, সো এই দেশের মানুষকে আমাদের ঠিক করতে হবে, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে হবে। ওই
5 তারিখ রাতে বাড়ি ভাঙছে আর তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলছে এবং আমাকে শুধরে দিচ্ছেন। আমি যতবারই বলেছি যে আমি আমার রাগে অনেকবার বলেছি যে এই বাংলাদেশের মানুষ বেঈমান, এরা অকৃতজ্ঞ, ততবারই তিনি আমাকে শুধরে দিয়েছেন না এটা বলা যাবে না। হয়তোবা কিছু মানুষ এমন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ সবাইকে এটা বলা যাবে না। এটাই ঠিক, সারা বাংলাদেশের মানুষকে আমি কেনই বা বলবো। বাট আমি আমার আবেগের জায়গা থেকে বলেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে আমাকে শুধরে দিয়েছেন। এমনকি আমি আরেকটা ছোট একটা ঘটনা বলতে পারি। আসলে এইসব ঘটনা এই কারণে বলছি যে এই মানুষগুলোকে না চিনলে তার যে শার্পনেস, তিনি যে ফেরত যাবেন, কেন যাবেন, সেই জিনিসগুলো আপনাদের বোঝা প্রয়োজন। আমি একটা ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে যে ওনাকে যখন আমি বলছি দেশে ফেরত যাওয়ার ব্যাপারে, তিনি বলেছেন যে দেখো, আমাকে দেশের মানুষের জন্য ফেরত যেতে হবে, ওরা আমাকে ডাকছে এই দলের জন্য। মানে পুরো ব্যাপারটা আমি যেভাবে অনুবাদ করলাম, আরো অনেক কথাবার্তা হয়েছে, সেটা অনুবাদ করে আমার কাছে যেটা মনে হলো যে আমি বলেছি যে আপা সেখানে গেলে ফাঁসি হতে পারে, সেখানে গেলে ভয়ঙ্কর রকমের তারা এমন ব্যবস্থা নিতে পারে যেটা অসহনীয় একটা ব্যাপার হয়ে যেতে পারে। ওনার শুধু একটাই কথা যে তিনি জন্মেছেন মৃত্যুর জন্য এবং চলে যেতে তাকে একদিন না একদিন হবেই। এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তার হাত ধরেই বাংলাদেশ হয়েছে, বাংলাদেশে এসেছে, এই মৃত্যু তার এই বাংলাদেশেই হবে। এবং তার মৃত্যুর মধ্য দিয়েও যদি বাংলাদেশের মানুষ মুক্তি পায়, যদি তার মৃত্যুর মধ্য দিয়ে ওই দল বেঁচে থাকে, মানে পুরো ব্যাপারটাই আমার কাছে এমন মনে হয়েছে। আমার যদিও উনাকে উনি আবেগী মানুষ তো বটেই, কিন্তু উনার কথার মধ্যে যে ফার্মনেসটা ছিল, আজকেও সেই সংবাদ সম্মেলনে আমি ওই একই ফার্মনেস দেখেছি। এবং উনার মুখে দিয়ে বা উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা ঠেকানো আমার কাছে রীতিমতো অসম্ভব মনে হয়েছে। আমি আমার সাধারণ মানুষের জায়গা থেকে, আমার নেত্রী বিপদে পড়বে, আমার নেত্রী বিপদে পড়তে পারে, আমি ক্ষুদ্র মানুষ, আমি আমার ওই ক্ষুদ্রতা থেকেই বারবারই নানানভাবে চেষ্টা করেছি আপাকে নিবৃত করবার জন্য, যে আপার ডিসিশনটা রিথিঙ্ক করবার জন্য, যে এটা ঠিক হবে কিনা, আর একটু চিন্তা করা দরকার, এন্ড এভরিথিং। আরো অনেক কিছু তো এগুলোর সাথে রিলেটেড, কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে ওখানে যাওয়ার পরে কি হবে না হবে, অনেক কিছু এখানে আছে, সবকিছু দর্শকদেরকে বলা সম্ভব না। ফলে প্রত্যেকটা জায়গা বিবেচনা করেও আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকটু সময় নিতে বলেছি, কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অটল, যেটা তিনি আজকে বারবার সংবাদ সম্মেলনে বলেছেন। সেই সংবাদ সম্মেলনে দর্শক যারা এখানে ছিলেন উপস্থিত সাংবাদিক, তারা সুনির্দিষ্টভাবে তারিখ জানতে চেয়েছেন। একজন সাংবাদিক জানতে চেয়েছেন যে তাদের ফ্যামিলি ট্র্যাডিশন নিজামুদ্দিন আউলিয়ার দরগার জিয়ারত করা, তিনি সেটা যাবার আগে সেটা করবেন কিনা। একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে মোদী সরকার কিছুদিন আগে তাকে সিস্টার বলে অভিহিত করেছে, আমার বোন বলেছে, ফলে তার এই ফেরত যাওয়ার ব্যাপারটা ভারত সরকার কিভাবে দেখছে, এই ব্যাপারে মতামতটা কি। তারপরে সজীব অজয় জয় ভাইকে বলা হয়েছে যে আপনি যেহেতু আমেরিকান নাগরিক, তো আমেরিকান ভারতের যিনি অ্যাম্বাসেডর আছে, তিনি বাংলাদেশে গেছেন, তিনি কদিন আগে বাংলাদেশে গিয়ে বিভিন্ন পার্টির সাথে কথাবার্তা বলেছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি। তিনি তার সেখানে বক্তব্য দিয়েছেন। সব কথার এক কথা, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা ঘুরে ফিরে বারবারই বলেছেন, একটা বার বলেছেন ডিসেম্বরের কথা, আর বাকি সময় বলেছেন যে তিনি সময় এবং ডেট সময় হলেই তিনি সেটা জানিয়ে দিবেন। ফলে স্বাভাবিকভাবে আমাদের দলীয় একটা পরিকল্পনা আছে, আমরাও সাধারণ নেতাকর্মী যারা আছি, আমরাও যারা এই বিষয়গুলো সবসময় ওনার সাথে আলাপ করেছি, দেখেছি, কাছাকাছি থেকেছি, আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে এই পুরো ব্যাপারটাকে কিভাবে দেখা যায়, সেটা আইনগতভাবে বলেন, কূটনৈতিকভাবে বলেন, নানান ধরনের সেগমেন্ট, নানান ধরনের জায়গা থেকে, নানান ধরনের কোয়ার্টার থেকে সবাই যে যার মতো করে ব্রেন স্টর্মিং করছে, কাজ করছে, সেটা এক ধরনের পরিকল্পনা তো আছেই। সো এগুলো প্রকাশ্যে বলবার কিছু না, এগুলো সাধারণ দর্শকদের আমার মনে হয় না যে এই ব্যাপারগুলো খুব বেশি জানবারও প্রয়োজন আছে। কারণ স্ট্র্যাটেজি যদি আমি খোলা মাঠে বলেই দেই বা এটা যদি এই আলাপই করি, তাহলে সেটার আসলে আমি বলবো নেতিবাচক দিকটাই থাকে সবচেয়ে বেশি। তো আমার আজকে এই ভিডিওটা করবার প্রধান উদ্দেশ্যের যে জায়গাটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর দেশে ফেরার ব্যাপারে আমি অন্তত পক্ষে নিশ্চিত যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি সেটা তার দেশে ফেরত যেতে চান। তিনি দরকার হলে মৃত্যুকে বরণ করে নিতে চান। এই ধরনের রাজনীতিবিদ, এই ধরনের দৃঢ় চিত্তের অধিকারী, এই ধরনের মানুষ বাংলাদেশের রাজনীতিতে এইটা আসলে অনেকেই হয়তো বা কল্পনা করতে পারে না। কিন্তু বারবার আমরা একটা কথা ভুলে যাই যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনি জাতির পিতার কন্যা,
শেখ হাসিনা বাংলাদেশের উত্তর, শেখ হাসিনা বাংলাদেশের উত্তর। আমি সবসময় এই কথাটা বলেছি, আমি সবসময় এই কথাটা বলে এসেছি, আমি সবসময় বলে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উত্তর, বাংলাদেশের অ্যান্সার, বাংলাদেশের সমস্ত সংকট বা সাহস বা ব্রেভারি যা কিছুই বলি না কেন, সেটার স্পষ্ট উত্তরই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রয়েছি, যারা অনুরাগী রয়েছি, যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, আমরা তার এই সিদ্ধান্তকে, তার এই সিদ্ধান্তের ক্ষেত্রে পরবর্তী যা যা করণীয় সেটার জন্য আমরা সোচ্চার রয়েছি। এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের লক্ষ কোটি যে সমর্থক রয়েছে, জনতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের পক্ষ থেকেও একটা বড় ধরনের আমরা মুভমেন্ট আমরা দেখতে পাবো। আমরা সেই আশ্বাসটা সবসময় ব্যক্ত করি। এই সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সন্তান ছাড়াও বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন। ফলে আপনারা এও জানেন যে সাকিবের এই সংবাদ সম্মেলনটার পরে সাকিব আল হাসানের বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এতে করে বোঝা যায় যে কি ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে চলছে। এবং যে তারেক রহমান নির্দেশ দিচ্ছে এই ঘটনার পরপরই আপনার বলছে যে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, এটা 7 বার এডিট করেছে, প্রায় এখন পর্যন্ত প্রায় 65,000 বা 60,000 মানুষ মনে হা রিয়াক্ট দিয়েছে এদের সেই স্টেটমেন্টে। তারা খুবই নিন্দা জানিয়েছে যে ভারতের মাটিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী এই কথা কেন বলবে। আমি খুবই আশ্চর্য হয়ে যাই যে ঠিক আজকে থেকে প্রায় কয়দিন, 6 মাস আগেও তারেক রহমান ইংল্যান্ডে বসে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করত এবং তারা সবসময় বলতো যে আমাদের বাক স্বাধীনতা নাই, বাংলাদেশে কথা বলতে দেওয়া হচ্ছে না। তারা তখন ওদেরকে কথা বলতে দেওয়ার ব্যাপারটাকে বাক স্বাধীনতা মনে করতো, আর ঠিক এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে চান তখন সেটাকে বাক স্বাধীনতা মনে করে না। তারেক রহমানেরও ফাঁসির নির্দেশ হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তার 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজা হয়েছিল, 10টা অস্ত্র মামলার সাজা হয়েছিল। তো তারেক রহমান ইতিহাস দ্রুত ভুলে যায় বলেই ইতিহাস তাদেরকে নানানভাবে জাপটে ধরে রাখে। এবং এটা আপনারা জানেন যে এটা অত্যন্ত শোকের মাস, অগাস্টের মাস, যেই মাসে তারেক রহমানের বাবাই বঙ্গবন্ধুকে খুনের পরিকল্পনা করেছিল মুক্তিযুদ্ধের সময়। সেটা 5ই অগাস্টের পরে বঙ্গবন্ধুর খুনি ডালিমের বয়ানে আমরা পরিষ্কারভাবে জেনেছি কর্নেল তাহের, জিয়া তারা কিভাবে পরিকল্পনা করেছিল বঙ্গবন্ধুকে হত্যার। সুতরাং এই অগাস্ট মাসটা বঙ্গবন্ধুকে খুনের মাস এবং জিয়া রহমানের বাবার হাতে রক্ত, জিয়া রহমানের হাতেও রক্ত। তিনি নিজেও মাননীয় প্রধানমন্ত্রীর এই পুরো স্পিচটা বসে বসে দেখেছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। তো নিজেই বসে বসে চুপটি করে বক্তব্য দেখছেন। আবার আপনার মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যাতে দেশে প্রচারিত না হয় সেটার জন্য আবার নানান ধরনের ব্যবস্থা নিচ্ছেন, প্রতিবাদ লিপি জানাচ্ছেন, আবার নিজে ইংল্যান্ড থেকে ঠিকই রাজনীতি করে গেছেন। এই যে দ্বিচারিতা, এই যে হিপোক্রেসি, এগুলাই হচ্ছে বিএনপি। তো সর্বশেষ একটা কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, লক্ষ কোটি জনতা রেডি, এবং আমাদের যে পরিকল্পনা আছে, আমরা যে স্ট্র্যাটেজি নিয়েছি সেটিও আমরা বাস্তবায়ন করবার জন্য যা কিছু করবার সেটা আমরা করব। আমার এই ভিডিওটা যখন বের হবে 2024 সালের 5 আগস্টের ঠিক 2 বছর পর, তখন আমরা যদি পেছনের গত 2 বছরের বিষয়গুলা একটু কল্পনা করে দেখি, সার্বিকভাবে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা অত্যন্ত কমফোর্টেবল জোনে আছি। অর্থাৎ আমাদের অবস্থানটা হলো একটা সুইটনেস এর উপর আমরা আছি। কিভাবে দেখুন, 2024-এ জঙ্গিরা শেখ হাসিনার গভর্নমেন্টকে ফেলে দিয়ে নানান ধরনের অন্ধকার দিকে তো বাংলাদেশকে নিয়ে গেছে। সেই অন্ধকার জগতের অনেক কিছু বাংলাদেশের সাধারণ মানুষের বোঝার সাধ্য নাই, কিন্তু একটা জিনিস কিন্তু সবাই বোঝে, যেটা সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে টের পায় যে তার খাদ্য লাগবে, তার ক্ষুধা পেয়েছে। এই ক্ষুধাটা কিভাবে বেড়ে গেছে এইটা বাংলাদেশের এখনো অধিকাংশ মানুষ বুঝতে পারছে না। যারা অর্থনীতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন শুধু তারা এটা বুঝতে পারছে, অন্যরা কিন্তু এখনো টের পাচ্ছে না। এখন ওই যে সুইটনেসটার কথা বললাম, সুইটনেসটা কি? আমরা যতদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকবো ততদিন অব্যাহতভাবে এই ক্ষুধাটা বেড়ে যাবে। ক্ষুধাটা কত পর্যায়ে বাড়বে চিন্তা করেন। আরো কারখানা বন্ধ হবে, আরো বেশি মানুষ কর্মহীন হবে, আরো বেশি মানুষের পকেটের পয়সা কমে যাবে, আরো বেশি মানুষ বিদেশে যেতে পারবে না, শুধু শ্রমিক হিসাবে হয়তো এখানে সেখানে যেতে পারবে, বিদেশিরা ভিসা দেবে না ইউরোপ আমেরিকাতে। এই যে আপনার একের পর একটা দুঃসংবাদ, এইটাতে
2024-এর জঙ্গি কোয়ালিশনের কোনো সদস্য কোনো সুসংবাদ আপনাকে দিতে পারবে না। এটা কোনোভাবেই পারবে না। যতদিন যাচ্ছে, তারেক রহমানের সরকার তো প্রায় 6 মাস হয়ে গেল। এই সরকারকে যদি আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন, একটা জায়গায় এসে আপনাকে একেবারে সন্দেহাতীতভাবে ওই কনক্লুশনটা টানতে হবে যে তারেক রহমানের সরকারের কোনো সক্ষমতা নাই বাংলাদেশের যে অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়ে গেছে সেটা থেকে বাংলাদেশকে টেনে তোলা। এই সুইটনেসটা আমরা এখন এনজয় করতে পারি। সেটা হলো কি, যতদিন শেখ হাসিনা দূরে থাকবে, শেখ হাসিনাকে দূরে রাখার একটা প্রবল আকাঙ্ক্ষা আছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী 24-এর জঙ্গি কোয়ালিশনের মধ্যে, ততদিন বাংলাদেশের অর্থনীতি পড়তে থাকবে, জিডিপি প্রবৃদ্ধি কমতে থাকবে, মানুষের অভাব অনটন বাড়তে থাকবে। এটা যত শেখ হাসিনাকে বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যত বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা হোক এবং বাংলাদেশ থেকে দূরে রাখা হোক, তত এটা বাড়বে। এই অবস্থাটা আমাদের জন্য কিন্তু একটা মধুর অবস্থা। হ্যাঁ, সার্বিকভাবে দেখলে এটা আবার কষ্টের অবস্থান, কারণ রাষ্ট্রটা যেভাবে দরিদ্র হয়ে যাচ্ছে, এর সব ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ভেঙে যাচ্ছে, আজকে দেখেন মানুষের চুলায় গ্যাস নাই, ঘরে বিদ্যুৎ নাই। কিছুদিন পরে দেখবেন হাসপাতালগুলো আর তত কাজ করছে না, সরকারি হাসপাতালগুলো। এমন নয় যে এগুলো শেখ হাসিনা সরকারের আমলেও অনেক ভালো ছিল, তা নয়, কিন্তু তখন তো কনফিডেন্সটা ছিল যে সবকিছু একটু একটু ভালোর দিকে যাচ্ছে, কোনোটা ধীরে কোনোটা দ্রুত। আজকে কিন্তু প্রতিটা সেক্টরে খারাপ অবস্থা। এর সাথে যুক্ত হবে যদি আওয়ামী লীগের রাজনৈতিক এবং প্রক্রিয়া থেকে দূরে থাকা দীর্ঘতর হয় এবং বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় যদি ফিরে আসা যদি দীর্ঘতর হয়, এর সাথে যুক্ত হবে ইউনূস যে প্রজন্মটাকে ধ্বংস করে দিয়ে গেল, যাদের শিক্ষাটাকে ধ্বংস করে দিয়ে গেল। এই শিশু কিশোররা যখন আরেকটু উপরে আসবে, ধরেন ওদের মধ্যে 500 বা 1000 ছেলে মেয়ে ইউটিউবে কন্টেন্ট করবে, ফেসবুকে কন্টেন্ট করবে, কিছু টাকা রোজগার করবে, তো বাকিরা কি করবে? বাকিদের কোন ধরনের কাজ করবে? হ্যাঁ, যারা শিবির আছে ওরা কিছু বিদেশে যেতে পারবে, শিবির বিদেশে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ, নানান ধরনের এরা ক্রিয়েটিভ ওয়েতে বিদেশে যায়। বাকিরা কি করবে? সরকারি চাকরিতে কতজনকে আর ঢুকাবে? সরকারি চাকরি এইভাবে গেলে তো সরকারি চাকরি যারা করছে তাদের বেতনই তো সরকার দিতে পারবে না। নতুন করে চাকরি কয় পার্সেন্টকে দেয়? বাংলাদেশে যত চাকরি দেশে, বাংলাদেশ সরকার তো 5-7% মানুষকে চাকরি দিতে পারে, যত চাকরির নিড আছে। প্রাইভেট সেক্টরে কোনো চাকরি হবে না। আওয়ামী লীগের যারা সমর্থক শুধু এই জিনিসটা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করে, তারা চুপ করে কিন্তু ঘরে বসে থাকতে পারে যে বাংলাদেশ তাদেরকে ডেকে নিবেই। আর যদি ডেকে না নেয়, ওদের যে অন্তত অর্থনৈতিক অধঃপতনটা শুরু হয়ে গেছে, ওটা কিন্তু কোনোভাবেই থামবে না। শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে যখন ছিলেন, তখন কিন্তু এই দুরবস্থাটা ছিল না। সমাজের আবর্জনা হিসাবেই তখনও ছিল, কিন্তু শেখ হাসিনা এবং তার দল হলো অনাবর্জনার অংশ এই দেশের। তারা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, অবধারিতভাবে একটা কনফিডেন্স সব দিকে বিল্ড আপ করে, সেটা বিদেশিদের মধ্যে, সেটা দেশের মধ্যেও। মানুষ হয়তো এটা সচেতনভাবে খেয়াল করে না, কিন্তু সেই নির্ভরযোগ্যতা বা নির্ভরতা বলুন, আত্মবিশ্বাস বলুন, সেটা কিন্তু থাকে। এখন সমাজের সেটা নাই। সমাজ এখন চালাচ্ছে আবর্জনার অংশ। বাংলাদেশের সমাজের আবর্জনার অংশ কোনটা? সেই স্বাধীনতা বিরোধী 1971 সালের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি। এই পরাজিত শক্তি আবর্জনা কারণ হলো এরা ঠিক সভ্যতাটা যেই মুখী, ইতিহাসটা যেই মুখী, যেই ধরনের নীতি প্রণালীতে অর্থনৈতিক কর্মকাণ্ড গতি লাভ করে, সেই নীতি বিরোধী কিন্তু এই শক্তিটা। আজকে যত আপনার এই যে তারেক রহমান সাহেবের উপদেষ্টা জাহেদ বলুক যে এখন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তারা গণমাধ্যমের উপর ব্যবস্থা গ্রহণ করবে, কিংবা যত কিছুই করেন, কিন্তু যেই অধপতনের দিকে 24-এর জঙ্গিরা, এই জাহেদরা বাংলাদেশকে নিয়ে গেছে, সেই অধপতন সবচেয়ে বেশি কার্যকর হবে কিন্তু জাহেদের উপর, জিল্লুরের উপর। আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে আসলে গোলাম মোর্তজার উপর, পিনাকি ইলিয়াসেরা বাংলাদেশে ফিরে আসলে এদের উপর। আমি অত্যন্ত বিশ্বাসের সাথে বলতে পারি এই লোকগুলো কখনো কিন্তু আর বাংলাদেশে ফিরে আসবে না। পিনাকি ইলিয়াস এরা 2 দিনের জন্য আসতে পারে, যখন তাদের প্রোটেকশন আছে। এখন তো ওয়াকার তাদের প্রোটেকশন দিবে, তারেক রহমান সাহেব তাদের প্রোটেকশন দিবে, কিন্তু এরা কখনো আর স্থায়ীভাবে বাংলাদেশে ফিরবে না। গোলাম মোর্তজা কেন সে প্রতিদিন গলা এত উঁচু করে কথা বলে, যদিও ওর কথা এখন কেউ শুনে না। জঙ্গি উত্থানের আগেও একটা ভিডিও করলে 80,000 মানুষ দেখতো, এখন 5,000 10,000 মানুষ দেখে। ও বুঝে ফেলছে যে ভবিষ্যতের বাংলাদেশে ওর কিন্তু ঠাঁই নাই। ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে, সপরিবারে ইউনূস চাকরির ব্যবস্থা করে দিয়েছে। ওখান থেকে গিয়ে সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে সে আর ওই গোলাম মোর্তজা তো এখানে, তা ওর কোনো প্রজন্মও কিন্তু নেক্সট প্রজন্ম আর বাংলাদেশে ফিরতে পারবে না। ওইটা পারবে না বুঝেই কিন্তু ও চলে গেছে ওখানে।
কিন্তু যারা যায় নাই, সে সলিমুল্লাহ, ফরহাদ মজহার, এই যে একটা ব্যাপক অংশ আছে, তাদের কি হবে বাংলাদেশে? তাদের কি হবে? এটা আসলে ভাবতেও গা শিউরে ওঠে। এটা ভাবা যায় না। এটা ভাবা যায় না এই জন্য যে আমরা দেখেছি 2024-এর জঙ্গি উত্থানের পর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি তারা একটা দৃষ্টিভঙ্গি দেখিয়েছে যে এই দেশে তারা বসবাস করবে, আওয়ামী লীগ বসবাস করবে না। বিপরীতে দেখেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, পরে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তারা কিন্তু প্রত্যেকবার এটা দেখাতে চেয়েছিলেন যে এই দেশে তারাও থাকবে, আমরাও থাকবো। হ্যাঁ, তাদেরকে আমরা মাঝে মধ্যে রাজাকার ডাকবো, তাদেরকে আমরা মাঝে মধ্যে রাজনৈতিক স্লোগান হিসাবে তাদেরকে টিটকারি করব, তাদেরকে গালমন্দ করব, কিন্তু এর বাইরে তো কিছু করা হয়নি। উপরন্তু দেখা গেছে যে এই রাজাকার শ্রেণীটাই কিন্তু অর্থনৈতিকভাবে, এমনকি শেখ হাসিনা সরকারের আমলেও সবচেয়ে বেশি ওরা কিন্তু থ্রাইভ করেছে, মানে অর্থনীতিতে ওরাই সবচেয়ে বেশি গ্রো করেছে, আমরা করিনি। কিন্তু এমনকি আওয়ামী লীগের অভ্যন্তরেও যারা অর্থনৈতিকভাবে গ্রো করেছে তাদেরও 90% কিন্তু আদর্শিকভাবে কিন্তু জামাত করে। আওয়ামী লীগ অর্থাৎ ফিজিক্যালি আওয়ামী লীগ করে, সাইকোলজিক্যালি ওরাও কিন্তু জামাতের অংশ। ফলে আমরা হিসাব করে বলে দিতে পারি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে 90% জামাতের, আর 10% বাকিরা আপনি ধরে নিতে পারেন। জামাত কথাটা আমি সেই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ হিসাবে ধরে নিচ্ছি। আমরা হয়তো ভাবি যে জামাত একটা ফিজিক্যাল জামাত, যেটা ওই যে শফিকের নেতৃত্বে আছে, না তা না। জামাত একটা চিন্তার জামাত। সেই জামাতটা আওয়ামী লীগও এমন পর্যায়ে আছে যে অর্থনৈতিক উন্নতিটা শুধু তারা পেয়েছে এবং এটাই ছিল শেখ হাসিনা সরকারের পতনের একমাত্র কারণ। শেখ হাসিনা সরকারের পতনের যা টেলিভিশনে বলা হচ্ছে, জঙ্গিরা বলে, সাইবার সন্ত্রাসীরা বলে, ইউটিউবাররা বলে, এগুলো কোনোটাই আসলে কোনো বস্তুনিষ্ঠ কারণ না। সেই যে দুর্নীতির কথা, এইটা সেটা, ভারতের কাছে দেশ বিক্রি করে, ওটা কারণ। কিন্তু মূল কারণটা হলো যে বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধীরা ছিল তাদেরকে আওয়ামী লীগ কখনো কার্যকরভাবে মোকাবেলা করে নাই, এবং করার ইচ্ছা ছিল এটাও কিন্তু আওয়ামী লীগ দৃঢ়তার সাথে কখনো প্রমাণ করে নাই। এবং তারা কসমেটিক ব্যবস্থায় বিশ্বাস করতো। কসমেটিক ব্যবস্থাটা কি? ওই যে 6 জন না 5 জন যুদ্ধাপরাধীকে ফাঁসি দেওয়া হলো, ওটা হলো একেবারে ড্যাম একটা কসমেটিক ব্যবস্থা। 5টা মানুষকে, 5 জন না 6 জন এই মুহূর্তে বলতে পারছি না, ভিডিও চলাকালীন সময় হিসাব করে দেখা যেতে পারে, ফাঁসি তো দেওয়া হয়েছে নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, আরেকজন বোধহয় 5 জনকে বোধহয় ফাঁসি দেওয়া হয়েছে, আর 2-4 জনকে সাজা দেওয়া হয়েছে, গোলাম আজম, সাইদি, এইভাবে। পরে তো অনেকগুলা বাইর হয়ে গেল। অর্থাৎ আওয়ামী লীগ খুঁজে খুঁজে সহজ কাজটা করেছে। 5টা মানুষকে সাজা দেয়া, আমি বলছি না যে সাজাটা তারা ডিজার্ভ করে না, আমি তো মনে করি যে এই সাজা ডিজার্ভ করে যারা 1971 সালের 16ই ডিসেম্বর জেনারেল নিয়াজির হাত ধরে যারা আত্মসমর্পণ করেছিল, যার অর্থ হলো যে এই দেশের কোনো ব্যাপারে ভালো হোক মন্দ হোক তাতে তারা নাক গলাবে না। এই দেশ আমরা কি জাহান্নাম বানাবো, কি আমরা বেহেশত বানাবো, ওতে তাদের কিচ্ছু এসে যায় না, আমরা এটাকে জাহান্নামই বানাবো। সেখানে জামাত বা স্বাধীনতা বিরোধী যারা 71 সালের পরাজিত শক্তি, তাদের এখানে নাক গলানোটার কি আছে? এই দেশে কোটা থাকবে কি থাকবে না, স্বাধীনতা বিরোধীরা এটা নিয়ে কেন কথা বলবে? ওদের তো কোনো রাইটই নেই কোনো রাজনৈতিক প্রশাসন করার, অথচ ওরাই কিন্তু প্রশাসন তো শুধু করেই নেই, প্রতারণা, এবং প্রতিটা স্তরে কিন্তু প্রতারণা, যে কোটা, মেধা ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা জানি। আসলে সেই জায়গায় না, অন্য জায়গায় আজকে একটু কথা বলি। এখানেই কিন্তু আওয়ামী লীগের ভুলটা ছিল যে 5 থেকে 8 জন যুদ্ধাপরাধীর বিচার করলে বোধহয় সমস্যাটার সমাধান হয়ে গেছে। ওটা হয়ে গেছে পুরোপুরি কুমিরের লেজ দিয়ে কান চুলকানোর মতো। কুমির জীবিত, কুমিরের লেজ দিয়ে কান চুলকাবেন, কুমির আপনার রক্ত মাংস খাবে না, কে ফেলেছে 2024-এর 5 আগস্ট জুলাই সিডিআই এর মাধ্যমে। এখন যে জিনিসটা তৈরি হয়েছে সেটা একদিক থেকে আসার, আরেক দিক থেকে হলো যে একটা ভয়াবহ পরিস্থিতি। 1971 সালে বঙ্গবন্ধু চেয়েছেন স্বাধীনতা বিরোধীরা থাকুক বাংলাদেশে, শেখ হাসিনা তার দীর্ঘ জীবনে চেয়েছেন এরা থাকুক। এরা কিন্তু একটা সুযোগ পেলেও কখনো বঙ্গবন্ধু মেরে ফেললো, শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য সবাই গিয়েছিল। এমনকি যেভাবেই ওয়াকারের মনস্তত্ত্ব বিশ্লেষণ করুন না কেন, শেখ হাসিনাকে যদি ফিজিক্যালি মেরে ফেলা যেত, এই ওয়াকারও সবচেয়ে বেশি খুশি হওয়া মানুষদের মধ্যে একটা থাকতো। কারণ ওয়াকার যা চায় সেইটা শেখ হাসিনা বেঁচে থাকলে সম্ভব না, এমনকি বাংলাদেশে ভারতের যে মাটিতে বেঁচে থাকলেও সম্ভব না। আর 5 আগস্টের পর ওরা কিন্তু আবার প্রমাণ করেছে, 75 সালে তো একবার প্রমাণ করেছিলই যে বঙ্গবন্ধুকে মেরে ফেলে দিয়ে যে এদেরকে রাখা যাবে না বাংলাদেশে। 5 আগস্টের পর আওয়ামী লীগ, সংখ্যালঘু ইত্যাদিতে আক্রমণ করে একইভাবে তারা প্রমাণ করেছে যে আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে, ওরা থাকবে না। এখন কিন্তু গালি দেয়, আওয়ামী লীগ মানুষ করে না, মানে নানান ধরনের গালি কিন্তু যে এই স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে এখনো ফেসবুকে, ইউটিউবে এসে দিয়ে যায়। কিন্তু এইবার দেখবেন যে বিষয়টা আগের মতো আর থাকবে না। শেখ হাসিনা বা বঙ্গবন্ধু বা আমরা যারা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্তরাধিকার, কেউ হয়তো, আমি হয়তো কণ্ঠে বা কলমে, অন্যরা ফিজিক্যালি রাস্তায় থাকবেন, তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন ইতিমধ্যে চলে এসেছে। সেটা আমরা বুঝতে পারছি না, কারণ আওয়ামী লীগকে তো ওয়ার্কার বাহিনী বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। যে যতই বলুন যে তারেক রহমান দিচ্ছে না, জঙ্গিরা দিচ্ছে না, এটা কিছুই না। আওয়ামী লীগের যে বিশাল শক্তি,
ওয়াকার বাহিনী যদি শুধু একটা নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে, আওয়ামী লীগের 24 ঘন্টা লাগবে বাংলাদেশকে অধিকার করে শেখ হাসিনা, যেহেতু উনি এখনো সাংবিধানিকভাবে বৈধ বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে সেই ক্ষমতায় অধিষ্ঠিত করতে। ওয়াকার বাহিনী শুধু 24 ঘন্টা যদি সে নিরপেক্ষ রাখতে পারে তার বাহিনীকে, আমাদের যে এই শক্তিটা, এইটা আওয়ামী লীগ এখন অনুভব করছে না। আওয়ামী লীগের আবার কিছু ওই যেই অংশটা অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে উঠেছিল শেখ হাসিনার হাত ধরে, এবং যারা আসলে মূলত মনস্তাত্ত্বিকভাবে ওই নিয়াজির হাতে যারা আত্মসমর্পণ করেছিল তাদেরই অংশ, সে অংশ হওয়ারও নানান কারণ আছে। এটা এত সহজ সরল রৈখিক কারণ নয়, এটার ভেতরে ঢোকা অত্যন্ত জরুরি এবং কষ্টকর। এই জরুরি এবং কষ্টকর কাজটা আওয়ামী লীগকে আসলে করতে হবে। করি বা না করি, যেই জিনিসটা কোনোভাবেই আর মিস হবে না সেটা হলো যে ব্যাপকভাবে আওয়ামী লীগের জামাত অংশ অজামাত অংশ সবার মধ্যে ওই জিনিসটা কিন্তু এখন সুস্পষ্টভাবে গেঁথে গেছে যে এবার কিন্তু আমরা আর ওই জিনিসটা সহ্য করব না। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ হাসিনা যেটা করেছেন, সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ সোসাইটি করা, সেই চেষ্টাটা তো ব্যর্থ হয়ে গেছে। এই যে ব্যর্থতাটা যে ধরিয়ে দিল তারা, অর্থাৎ আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে যেই নিষ্ঠুরতা, যেই বর্বরতা তারা প্রমাণ করেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিটা 2024 আগস্টের আগে এবং পরে, সেই জিনিসটা আসলে ফিরে আসবে 1971 সালের স্বাধীনতা বিরোধী গোষ্ঠীগুলোর উপর। তবে এটাকে আমি কখনো প্রতিশোধ হিসাবে দেখি না, এটা আসলে প্রতিশোধ হবে না, এটা একটা ঐতিহাসিক দায়। এই দায়টা আমাদের আসলে শোধ করতে হবে। দায়টা কি? 1971 সালে যারা জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, তাদের বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কোনো অধিকার নাই। এখন এই অধিকার আপনি দিবেন কি দিবেন না, সেটা এতদিন একটা বিবেচনার বিষয় ছিল। 24 জঙ্গি উত্থানের পর ওইটা আর বিবেচনার বিষয় নাই, অর্থাৎ ওদেরকে দেয়া হবে না। সেটা আমরা কিভাবে কার্যকর করব? আমি মনে করি যে ঠান্ডা মাথায় আমাদের চিন্তা করা উচিত, আমরা এটা আইনের পথে কার্যকর করব। আমরা আসলে ফিজিক্যালি ওদের মতো কবর থেকে লাশ তুলে এনে জ্বালিয়ে দেয়া, দীপু দাসের মতো জীবন্ত মেরে লাশ পুড়িয়ে দেয়া, বা যেভাবে মব সৃষ্টি করে ইউনুস রাস্তায় মানুষ মেরেছে, আওয়ামী লীগের কর্মীদের মেরেছে, সেটা করা, বা হিন্দুদের যেভাবে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, সেই পথে নয়। সেই পথে আপনি যদি সেটা একটা আমরা যদি করি না, আবার চক্রটা আমাদের কাছে ফিরে আসবে। কিন্তু এখানে মেধা এবং চিন্তা খরচ করে কাজটা করতে হবে, এবং সেটা যাতে হয় সেজন্য অন্তত আমি এবং আমার মতো তো অনেক মানুষ আছেন, তারা চেষ্টা করবে, অনেকে হয়তো করবে না। অন্য দুই একটা কথা এখন বলি, সেটা হলো যে এই যে 2024 5 আগস্ট, সেদিন কিন্তু আমাদের চরম ভাবে অপমানিত করা হয়েছে। সেই অপমানটা করা হয়েছে কিন্তু একটা ব্যক্তিকে অপমানিত করে, আর কাউকে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অপমানিত করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যদি বাংলাদেশ থেকে সরে যেতে হয়, এই বাংলাদেশে আর কারো কোনো অধিকার থাকে না এই ভূমিতে বাস করার। সহজ, আমাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এইভাবে এটা চিন্তা করতে হবে। শেখ হাসিনাকে অপমান করা মানে হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অপমান করা, জাতির পিতাকে অপমান করা, মুক্তিযুদ্ধকে অপমান করা, পুরো একটা রাষ্ট্রকে অপমান করা। এই রাষ্ট্রের তো মালিক মুক্তিযুদ্ধের চেতনাকে, যারা সেই 72-এর সংবিধানের 4 মূলনীতিকে যারা সমর্থন করে, তারা। যারা এটাকে সমর্থন করে না, তারা তো এই রাষ্ট্রের মালিক না। এখানে ওই জিনিসটাও আর আনার দরকার নাই যে এই 4 মূলনীতি খারাপ কি ভালো সেটা পরে, তাই না? ওইটাকে খারাপ ধরেই কিন্তু 24 জঙ্গি উত্থানটা করেছে। পরে দেখা গেল যে সবাই লাভ দিয়ে পড়ছে যে এটাকে, এই সংবিধানটাকে বাতিল করে দিতে হবে, 72-এর সংবিধান। হ্যাঁ, ওরা যদি ব্যাপকভাবে বিজয় লাভ করতো, সত্যি সত্যি আমাদের 5 থেকে 10 কোটি মানুষকে মেরে ফেলতে পারতো। যদি আপনি যুদ্ধ কথা বলেন, এটা তো একটা যুদ্ধ আসলে, যুদ্ধে তো এগুলাকে ফেয়ার ধরা হয়। সেই ক্ষেত্রে অবশ্য ওরা বিজয় লাভ করতো, ওরা 72-এর সংবিধান ছুড়ে ফেলে দিতে পারতো, ওরা ওদের মতো যা ইচ্ছাটা সেটা বেহেশত কি জাহান্নাম কায়েম করতে পারতো। সেটা তো হয়নি, সেটা হওয়ার আসলে সুযোগও ছিল না। কারণটা কিন্তু সিম্পল। কারণটা হলো আসলে সভ্যতার ইতিহাসের শক্তি এবং মূল শক্তিটার উপর কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আমাদের হাজার হাজার ত্রুটি বিচ্যুতি আছে, আর ওরা এমন একটা আবর্জনার উপর দাঁড়িয়ে আছে, এমন একটা চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, চোরাবালিটাই একাই যথেষ্ট ওদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তার উপরে ওদের কি গুণ আছে না আছে, সলিমুল্লাহ আছে কি, জাহেদ আছে, পিনাকি আছে কি, ফরাদ মজার আছে, ইলিয়াস আছে কি, তারেক রহমান আছে, কিচ্ছু এসে যায় না। আর আমাদের ভুলটা ওইখানে যে আমরা আমাদের শক্তিটা অনুধাবন করি না, ওরা চোরাবালিটাকে সত্যি মনে করে। বিষয়গুলো শুনতে হয়তো অনেক জটিল মনে হচ্ছে, জটিল হোক বা সহজ হোক, আমরা কিন্তু এগুলো ব্যাখ্যা করব, এবং আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী শুধু করব না, তিনিও যাতে আমাদের এই বিষয়টার দিকে একটু মনোযোগ দেন, যেটা আসলে আমাদের মূল ইস্যু। সে মনোযোগ দেওয়ার সহজ কাজটা কি? উনি যেটা করছিলেন অর্থনৈতিক উন্নয়ন, পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়নটার জায়গায় শক্ত হাতে কাজ শুরু করে দেয়া। সাংস্কৃতিক, শিল্প, সাহিত্য, আমরা যে একটা সমৃদ্ধ শিল্প বান্ধব, শিল্প বলতে আমি বলছি চারুকলা বান্ধব, সাহিত্য বান্ধব জাতি, সেখান থেকে তো আওয়ামী লীগ বড় একটা ফিল করেছে।
আওয়ামী লীগ সাইকোলজিক্যাল জায়গাটা কিন্তু জামাতিকরণ আওয়ামী লীগ নিজেও করেছে, বরং জামাত উল্টোটা করেছে। জামাত তারা কিছু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করেছে যে তাদের চোরাবালিটার উপরে দাঁড়িয়েও কিভাবে তারা টিকে থাকা যায় সেটার অংশ হিসাবে, এবং সেটা তারা সাকসেসফুল, কারণ চোরাবালির উপর দাঁড়িয়েও তারা কিন্তু টিকে আছে। আমাদেরকে আমাদের আকাঙ্ক্ষার সাথে পরিপূরক হিসাবে ওই জায়গাটায় ফিরে যেতে হবে। অর্থনৈতিক উন্নয়ন পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়নের দিকে আমরা না যাওয়াতে আমরা 2024-এ অপমানিত হয়েছি, জননেত্রী শেখ হাসিনা অপমানিত হয়েছে। এগুলো এখন দিনের আলোর মতো পরিষ্কার, আমরা ওদের সাথে তর্কও করতে পারি না। এবং আওয়ামী লীগ কিভাবে বিভ্রান্ত, 2024-এর জঙ্গি উত্থানের পর সিরাজ নামে কোন একটা ছেলে এসে ফেসবুকে আওয়ামী লীগের ছেলে মেয়ে যেগুলো তরুণ, এদেরকে আবার জামাতিকরণ শুরু করেছে একটা মোটা দাগে। এই যে আওয়ামী লীগের যত পক্ষে যারা কথা বলে, যারা আছে, আমি এদের ক্যাপাসিটি কম বেশির মধ্যে নিচ্ছি না, সেই অমি পিয়াল, তারপরে নিজুম মজুমদার, আরো অনেক আছে, যে এরা দুইজন বেশি চীনে সবাই এই জন্য নাম মিললাম, শত শত তো আছে। তাদের চেয়েও যে জামাতিকরণ শুরু করেছে ও সবচেয়ে জনপ্রিয় হয়ে গেছে। আমি যখন এই কথাটা সামনে আনলাম, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টই 100 জন আবার পেছনে ফেসবুকে গিয়ে পোস্ট দিল। আওয়ামী লীগের কিছু সিনিয়র লোক আমাকে ফোন টোন করে বললো যে এর বিরুদ্ধে কিছু বলা যাবে না। কি দুঃখজনক না বিষয়টা? পরে দেখলাম যে আজম খানে আসছেন যখন, আজম খান অবশ্য যথেষ্ট জনপ্রিয়, ওনার ফেসবুক ফলোয়ার অনেক, ফলোয়ারের চেয়ে আসলে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শটা কিন্তু সেটা বাস্তবায়নের পক্ষে আমাদের থাকতে হবে। আমরা 2024-এ যেটা দেখেছি যে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটা আগে শুধু স্বাধীনতা বিরোধী বলতে আমরা মৌলবাদী শ্রেণী বলতাম, কিন্তু দেখছি যে এর সাথে একটা বিশাল সেকুলার শ্রেণীও কিন্তু জড়িত। ফলে আমাদের যেমন আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সংহত করেছে 2024, সমাধানটাও কিন্তু আরো জটিল করেছে। আগে যেমন আমরা ভাবতাম যে একটা মৌলবাদীকে স্তব্ধ করলে আমি একজন স্বাধীনতা বিরোধীকে স্তব্ধ করলাম, এখন দেখলাম যে একটা মৌলবাদীকে শুধু না, একটা সেকুলারকেও স্তব্ধ করতে হবে আমার। কাজটা আবার কঠিন হয়ে গেছে। সেকুলারকে স্তব্ধ করলে তো বিদেশিরাও খেপবে, ওরা ভাববে যে ও তো সেকুলার, ও তো নাস্তিক, ওর বিরুদ্ধে লেগেছ কেন? জটিল না? অনেক চিন্তা ভাবনা না করলে কি এই কাজগুলো করা যাবে? করা যাবে না। আমি আবারও সবাইকে বলছি, যারা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট আছেন, মানে আমাদের আর কোনোভাবেই বাংলাদেশ সমাজে আব্দুর রাজ্জাক শ্রেণীটাকে দাঁড়াতে দেওয়া যাবে না। আব্দুর রাজ্জাক শ্রেণীটা কি? আমরা যদি সংক্ষেপে বলি, আব্দুর রাজ্জাক, আহমদ সফা, ফরহাদ মজার, সলিমুল্লাহ খান, সিরাজুল ইসলাম বা সিরাজুল ইসলাম, এই শ্রেণীটাকে কোনোভাবেই বাংলাদেশে তাদের বুদ্ধিবৃত্তিক, তারা পাকিস্তানে গিয়ে করুক, তারা ইরানে গিয়ে করুক, আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যতদিন নিজেরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য যথেষ্ট শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন, বুদ্ধিবৃত্তিক আন্দোলন কিংবা সাংস্কৃতিকভাবে বুদ্ধিভিত্তিকভাবে প্রতিষ্ঠিত হতে না পারবো, ততদিন আমাদেরকে এই অংশটা যাতে কোনো রকম অন্তত আমাদের তরুণদের প্রভাবিত করতে না পারে, আব্দুর রাজ্জাক থেকে যেটা শুরু হয়েছিল সেটা আমাদের স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে। এইটাই ছিল আমাদের সবচেয়ে বড় ধোঁকাবাজি একটা শ্রেণী। এরা সুযোগ বুঝেই কিন্তু মানে আওয়ামী লীগের উপর ভর করে। আমরা 2013-12-তে দেখেছি সলিমুল্লাহকে ভর করতে, 2024 থেকে দেখলাম যে এই সিরাজুল নামে সেজারকে ভর করতে। অবশ্য সলিমুল্লাহ জায়গায় সেজার এখনো যেতে পারে নাই, কিন্তু যেতে না পারলেও 2 দিন পর তো যেতে পারবে। যেভাবে পঙ্গপালের মতো আওয়ামী লীগের সমর্থকদের উপর সে তাদেরকে লেখাপড়া ছিল এবং ওরা পড়ছিল, ওর সাথে ইন্টারাকশন করছিল। আমি ধন্যবাদ দিই আজম খান।